সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে শুভেচ্ছা। আর আমাদের সঙ্গে আরও আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন। মানে একসাথে আমি ৩-৪টা প্রশ্ন করতে চাই, আপনি একটু আমাদের বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ কেমন পরিচালনা করছেন? ইউনূস স্যার চেষ্টা করছেন, তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সংঘবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে, যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না, সেই জায়গাতে ইউনূস স্যার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশটি পরিচালিত করছে। এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন, সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইউনূস স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে আকাঙ্ক্ষা রয়েছে সেই অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। এই গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি মানুষের গুরুত্বারোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন, আপনারা আমার শক্তি, আপনারা দেখলে আমরা সাহস পাই। ইউনূস স্যার এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনূস স্যারকে সাহস দিয়ে থাকে, কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা, বাহিরে এক কথা এবং মাঠে গিয়ে আরেক কথা, জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনূস স্যার কিন্তু একটি কঠিন বিপদে আছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ আমাদের জন্য নিচে নামার পরে মানে আপনারা যখন থাকেন তখন ইউনূস আপনাদের সাথে কথাবার্তা আপনাদের শক্তি বা সবকে বিভ্রান্ত করে ঠিকই বিবেচনা করেন, কিন্তু আপনারা যখন চলে আসেন তখন নিয়ে যাওয়া হচ্ছে কারা বিভ্রান্ত করেন জনগণকে? ইউনূস স্যার কিন্তু একটি কঠিন বিপদে। দেখেন, এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম, আমরা যখন ঐক্যমতের কমিশনগুলো মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল এবং সেখানে ফরেন একাডেমিতে যে মিটিংগুলো হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল। দেখেন, সেখানে তারা খোলামেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা ঐক্যমতের কমিশনগুলো মিটিং হয়ে থাকে, ভরসা দিচ্ছি। কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয়। কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে, ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশে না হওয়ার যাচ্ছি, কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলো সেটা সেখানে বিএনপি থাকে, জামাত থাকে, হেফাজত থাকে, যতগুলো বাংলাদেশ ফরেন একাডেমি থেকে রয়েছে সবাই কিন্তু থাকে। কিন্তু যখনই বাইরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সেই কথাগুলো আমরা পাই, সেই কথাটা বরঞ্চ বলা হয়ে থাকে উপরে কথা হয়েছে যে আমরা সেখানে বিএনপি থেকে দিয়ে যাব এবং সবাই বলেছে হ্যাঁ আমরা যতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই। নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখন ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন ভিতরে যে কথাটা, কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুরোই বাংলাদেশের সামনে ডিস্টর্টেড হয়ে যায়। আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকে বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখন ইলেকশন প্রয়োজন এবং আপনাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনাপ্রধান জনাব পাটোয়ারী আপনার কাছে আসিফ মাহমুদ সজীব বলেছেন যে সেনাপ্রধান মানতে চান না আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে, জামাতের সাথে আপনাদের একজন উপদেষ্টা মানে এগুলো তো আপনারাও বলেছেন, তিনি বলেছেন যে এই সেনাপ্রধান খুব নিষ্ঠুরভাবে বলেছেন। আসিফ মাহমুদ সজীব বলেছেন যে সেনাপ্রধান। এখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি, রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। 5 আগস্টের পরে কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে সরকার ছিল না। সরকার যখন গঠন হলো এই সরকারকে আমরা 4 থেকে 5 মাস অথবা 1 বছর অথবা 2 বছর ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকি ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না, কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসে এই কাজটি করা উচিত ছিল। যদি কোনো কথাবার্তা থেকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্যরা বলেন ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে, সেখানে গিয়ে বলতে পারে, যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে। এমনি ভাবে আসিফের ক্ষেত্রে সেই একই বিষয়, ওনারা উপদেষ্টা পরিষদে আছে, ক্যাবিনেট মিটিং হয়, যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে। কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি রাষ্ট্রের যে মিটিং গুলো হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে, এমনি ভাবে তারাই সেটা পাবলিশ করবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে ক্যাবিনেট বড় আলাপ হয়ে কোনো সংকট থেকে সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে, আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না। কিন্তু বাংলাদেশে গত 53 বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক বড় প্র্যাকটিস করে যাচ্ছি।
এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশের যে রাষ্ট্র গঠনের বর্তমানে একটা সুযোগ এসেছে, কিন্তু বাংলাদেশ সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না। জনাব পাটোয়ারি, আমরা তো আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলা থাকে না। হাওয়ার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করব বলেছিলাম যে সেই গুচ্ছ প্রশ্নগুলি কি করে নেই আপনাকে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে, কিছু ভ্রান্তি হচ্ছে, উনি চেষ্টা করছেন, ভুল বেশি নাকি এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটা কি মনে হয়? মানে দেশ পরিচালনা এটা ইউনূস স্যার কিন্তু চায়নার সিজিটিএন কে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে উনি স্পষ্টত বলেছিলেন ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে, এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া। সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেস গুলো এগুলো অনেক ক্ষেত্রে সন্তোষজনক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলা পুলিশের এখনো ট্রাস্ট আসে না। স্যার যতই বলুন যে আইন শৃঙ্খলা উন্নতি করবে, পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে তাহলে কিন্তু হলো স্যার অর্ডার করবে কিন্তু কাজগুলো কিন্তু হবে না। এখন পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে, পুরো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। পুলিশের যদি আওয়ামী পুলিশ তো এখন একটাও নাই, এবং সেই জায়গাতে আওয়ামী পুলিশ নাই। খালিদ ভাই, যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা স্যার অর্ডার করব, আপনার সেই ময়মনসিংহ থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে। ময়মনসিংহের যে ট্রাফিক ব্যবস্থা ওনার এখানে অভ্যস্ত হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে, ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে, আবার অনেককে বাদ দেওয়া হয়েছে। আর যে সিস্টেমটা গত 15 বছরে গড়া হয়েছে, আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি, কিন্তু আমাদের সিস্টেমে তো আমাদের কি পুলিশের কোনো ল রয়েছে? সেখানে যদি কমিশনগুলো থাকতো আমরা তো তাদেরকে আর্জ করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না, বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে। আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তিগত জায়গায় আলোচনাতে থাকি, কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না। কোনো ব্যক্তির জন্য কোনো পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা কিন্তু আপনারা কিন্তু যারা পাটোয়ারি আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে পুলিশ কমিশনার বা ব্যক্তিগত জায়গায় আলোচনা করতে থাকি, কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনা সেইজন্য আমরা পারতেছি না। ডক্টর ইউনূস সাহেব পারছেন, এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন? সেটা একটু আমাদেরকে একটু বলবেন পরের পর্যায়ে। আমাদের একটু গুচ্ছ প্রশ্নগুলি একটু আমরা একটু করে রাখি। সেটা হচ্ছে যে আপনাদের দল ক্ষমতায় এলে কি ডক্টর ইউনূস সাহেবের চেয়ে, ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয়, অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি। সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবে? অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ক্ষমতায় থাকার ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয় প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে। অতীতে আমাদের যে 53 বছর যে সিস্টেমটা রয়েছে সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান। যদি সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতা আসবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে। আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে, কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে, দলের মধ্যে দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেইখানে তারা কিন্তু না, সেটা ভালো কথা, সেটা ভালো কথাই বলছেন। আমরা এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনূস আর যেই হোক দেশে যদি কোনো একটা সুন্দর সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার দিয়েছে, যে প্রধানমন্ত্রী থাকবে, নতুন কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না। আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারে, সেখানে এনসিপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যেই আসুক, আমরা যদি বাংলাদেশ আমি দুইটা প্রশ্ন আপনাদের পেন্ডিং রাখবো। আমার এইখানে গুচ্ছ প্রশ্ন যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে সিস্টেম দিয়ে রাখেন, এটা সম্পর্কে আমার একটা প্রশ্ন, কিন্তু এখন আপনাদের পেন্ডিং প্রশ্ন হচ্ছে যে আপনাদের কোন কোন নেতৃবৃন্দ মনে করতেছে যে ডক্টর ইউনূসকেই আসলে 5 বছর থাকতে দেওয়া উচিত, দেশ পরিচালনা করতে দেওয়া উচিত। কেউ কেউ আবার বলছেন যে এনসিপির দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারেন, যে এই ইচ্ছাটা কি আপনাদের দলের মধ্যে একটু আসে, তাই না? মানে আমার একটা প্রশ্ন হবে, কিন্তু এখন না, প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নেক, এরকম কোনো ইচ্ছা আমাদের প্রশ্ন নাই। এক নাম্বার, 2 নাম্বার জায়গাটা হলো, তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে ইউনূস স্যারকে রিকোয়েস্ট না করে নিজেদের জায়গা থেকে অনেক কাজ করতে পারতো। দ্বিতীয়ত হলো যে জিনিসটা, না না, আপনারা ইউনূস সাহেবকে চাইছেন, রাজি করাইছেন, হ্যাঁ, আমরা এবং আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলমকে এই কথা বলছেন না? সেটাতে আমি আসছি। সার্জিস আলম বলেছেন যে ইউনূস স্যার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ইউনূসের মতন মানুষকে 5 বছর রাখলে ভালো হতো, কিন্তু উনি বলেন না যে ইউনূস স্যার এখনই হলো প্রধানমন্ত্রী হয়ে যাক বা আমরা আমাদের এনসিপি থেকে প্রধানমন্ত্রী হিসেবে ক্যান্ডিডেট সেটা সিলেকশন হবে, সেখানে হলো আমরা ইউনূস স্যারকে, এটা উনি বলেন।
তো পিপলস উইলটা এটা শুধু সার্জিস কেন, আমরা যখন রিকশাওয়ালার সাথে কথা বলি, শ্রমিকের সাথে কথা বলি, যার সাথে কথা বলি না, উনি বলেন না যে ইউনূস খুব ভালো চালাচ্ছে, কারণ আপনি বিলিভ ইউ নট, এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে এটা গত 53 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো কাহিনী হয়নি। এখানে মানুষ যথেষ্টভাবে এই রমজানে রিলিফ ছিল, সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন ইউনূস স্যার সেই ঈদগাহে গিয়েছিল, জনতা তাদেরকে এসে লাল সালাম অভিনন্দন যদি 5 বছর ক্ষমতা থাকতো সেটা ভালোভাবে এই রমজানের রিলিফ ছিল। না না না, এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আপনারা দেখেছেন যখন, কিন্তু আমরা তো সামষ্টিক আকাঙ্ক্ষাও তাই দেখতে পাচ্ছেন যে না, সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না, সামষ্টিক আকাঙ্ক্ষাটা হলো জনগণ যে জিনিসটা চাবে, ডক্টর ইউনূসকে যদি চায় যে তুমি আরো থাকুক, তবে আমাদের যে প্রস্তাবনাটা ব্যক্তিগত জায়গা থেকে আমরা বলে থাকি যে 2000 বা 1000 যে মানুষগুলো শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত, তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছে গত 15 বছরের যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। ফলত আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা যাক, যেহেতু আমরা ন্যাশনাল স্টেটে রয়েছে, এখানে আমাদের একমাত্র আমরা বলে স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে। এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি কোনো ব্যবস্থায়, যাদেরকে 10 বছর বা 1 বছর 6 মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায়, সেটার আমরা বিরোধী। আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধান ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি কোনো ব্যবস্থায়, কিন্তু আপনাদের আশা হচ্ছে ডক্টর ইউনূসের মতো মাসের জন্য যদি কেউ থাকে, ডক্টর ইউনূসের মতন কেউ হোক বা যে কোনো মানুষ এসে, যে আমরা আমাদের এখানে দেশে রংপুর হোক, ময়মনসিংহ হোক, যে ছেলেটা এখনো বর্তমানে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, আমরা তাকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে চাই, কারণ আমরা মনে করি আমাদের তারুণ্যের কথা বলবেন, নট দ্যাট তারুণ্য, নট দ্যাট না, নট দ্যাট এখানে নট দ্যাট তার রং না, যাই হোক, না না না, আমি এটা একটু শেষ করি। নট দ্যাট তারুণ্য, আমরা বলেছি যে কোন পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষের আপনিও নট দ্যাট সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় সেই রেসে আসেন, কিন্তু সেই সুযোগটা সেটা ভোটে হলে ভালো তো। এটা একটু শেষ করি, সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যে আপনার স্বৈরতান্ত্রিক একটা দল আছে, আপনি সেটা উত্তরাধিকারী সূত্রে পাবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন এরকমই বলে করে না, কিন্তু এই জন্য মাহাদি ভাই যে কথাটা বলেছিল যে ওয়েস্টমিনস্টার সিস্টেম অথবা আগেও যারা বাংলাদেশে যে সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না, শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটরিক আকারে বলে থাকে, এটা ইমপ্লিমেন্টেশনের জায়গাতে ওনারা একবারও এটা বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত এবং শেখ হাসিনার যে হেয়ারের মধ্যে একজন আছে তাকে দুর্নীতির দায়ে যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো, কিন্তু বাংলাদেশে গত 2001 থেকে 6 পর্যন্ত আকারে বলে থাকে ইমপ্লিমেন্টেশন হয় না, এবং গত 53 বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদকের মতো আমার মনে হয় যে দুর্নীতির বিচার তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত কি হয়েছে সেটা আমরা একটু আপনার কাছে প্রশ্ন দুটি আমি একটু করে রাখি। প্রথম যেটি আমার একটু জানতে হবে সেটি হচ্ছে যে আপনারা একটি নতুন সিস্টেম দেখতে চান, আমরা এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল? আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না, আপনারা বাড়ি ভাড়া কোত্থেকে দেয় সেটা আপনারা বলেন না, আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি, আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন। আর সংস্কারের ক্ষেত্রে মানে এই প্রশ্নটা আমি করে রাখি, আসবো আমি আপনার কাছে। আর সংস্কারের ক্ষেত্রে আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে সেটা আপনি মানবেন, কিন্তু 70 অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং, যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট, সেইটার ব্যাপারে আপনারা আবার 70 অনুচ্ছেদ চান যাতে আপনাদের দলের থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে। আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সেটা আপনি মানবেন, কিন্তু 70 অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং, যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট, সেইটার ব্যাপারে আপনারা আবার 70 অনুচ্ছেদ চান যাতে আপনাদের দলের থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে। Walking down the dirt road, a man carries a stick, leading a cart full of people. Each step is deliberate, as if navigating through a winter wonderland. Every move is precise, ensuring safety.